স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না, তার ভিসার মেয়াদ বাড়িয়ে সেই বার্তাই দিয়েছে নয়াদিল্লি। এমনটাই মনে করছেন ভারতের রাজনীতি ও কূটনীতিক বিশ্লেষকরা। দোষী সাব্যস্ত হওয়ার আগেই ফেরত চাওয়ার প্রক্রিয়ার সমালোচনাও করেন তারা। এছাড়া ভারতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ থাকায় অন্য দেশে যাওয়ার আগ্রহ শেখ হাসিনার নেই বলেও মত তাদের। গেল বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। গুম, খুনসহ নানা অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে বেশ কয়েকটি মামলা। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাতিল করা হয়েছে তার পাসপোর্ট। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকা কূটনৈতিক পত্র দিলেও এখনও জবাব দেয়নি নয়াদিল্লি। ভারতের বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে মানা হয়নি প্রত্যর্পণের প্রক্রিয়া। ফেরত চাওয়া হয়েছে দোষী সাব্যস্ত হওয়ার আগেই। এ বিষয়ে সাবধানে এগুচ্ছে ভারত কিন্তু খুব ধীরে সুস্থে এবং কোনোরকম প্রভোকেশনে পা দিচ্ছে না, সেটা বোঝাই যাচ্ছে। যেগুলি বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে হওয়ার কথা সেগুলি আগে ভাগে করা যাচ্ছে। ভারত ওনার রেসিডেন্সিয়াল পারমিটটা এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ শেখ হাসিনা এখানে থাকবে। তার এক্সট্রাডিশন চাইছেন বা কোনো লিগ্যাল ওয়ে ফর্মে কিছু চাইছেন, সেটা কখনো পাওয়া যাবে না। বিকজ আন্ডার দ্য ইন্টারন্যাশনাল লজ, ফার্স্ট অফ অল আপনার সেই যার বিরুদ্ধে অ্যালিগেশনসগুলো আছে সেই অ্যালিগেশনসগুলো প্রুভড ওয়েতে আসতে হবে সামনে। দেশের অন্তর্বর্তী সরকার কিসের বেসিসে এটা চাইছে? শেখ হাসিনা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দুর্বলতাও দেখছেন বিশ্লেষকরা। বলছেন নিজেদের ব্যর্থতা ঢাকতে তোলা হচ্ছে ভারত বিরোধিতার ধোঁয়া। ইউনূস সাহেবের ইন্টারিম সরকার ডিপ্লোমেসি থ্রু মিডিয়া করছে, এটা এইভাবে তো ডিপ্লোমেসি হয় না। সরকারটা কিন্তু তারা চালাতে ব্যর্থ হয়েছে। এখন কিছুভাবে সাময়িকভাবে হলেও সরকারটাকে বাঁচাবার চেষ্টা করছে। রাজনৈতিক কার্যকলাপ চালানোর সুযোগ না থাকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশে শেখ হাসিনার যাওয়ার সম্ভাবনা দেখছেন না ভারতীয় বিশ্লেষকরা। উনি নিজে অনেক জায়গা আছে যেখানে হয়তো ওনাকে নিতে পারে, কিন্তু উনি নিজে যেতে চাইছেন না, যে কারণ ওখান থেকে ওনার রাজনৈতিক ক্রিয়াকর্ম চালিয়ে যাওয়াটা মুশকিল হবে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। জামায়াতে ইসলামীর সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, তবে তাদের নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়ে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই বলেও মত তার। তাই সরকারের উচিত অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের দাম সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানও জানান সমমনা জোটের নেতারা। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক নয়, আমরা সবাই দেশপ্রেমিক। চড়া মূল্যস্ফীতির মধ্যেই শতাধিক পণ্য ও সেবায় কর বাড়ানোর সিদ্ধান্ত জুলাই আন্দোলনের সঙ্গে সাংঘর্ষিক। এতে আরেক দফা বাড়তে যাচ্ছে জীবনযাত্রার ব্যয়। অর্থ বছরের মাঝামাঝি সরকারের কর বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পরোক্ষ কর বাড়ানোর এ সিদ্ধান্ত মধ্যবিত্তের উপর চাপ বাড়াবে। তাদের মতে করের আওতা বাড়ানোর পাশাপাশি প্রত্যক্ষ কর আহরণে সরকারের বেশি নজর দেওয়া দরকার ছিল। গেল বছর জুড়ে 10% বেশি মূল্যস্ফীতিতে এমনিতেই নাকাল দেশের মানুষ। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা দিল সরকার। এক ধাক্কায় বাড়ল শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট, আমদানি শুল্ক ও আবগারি শুল্ক। সরকারি অধ্যাদেশ অনুযায়ী দাম বাড়বে আমদানি করা ফলমূল সহ খাদ্যপণ্য, নানা পণ্যের কাঁচামাল, ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সহ এলপি গ্যাসের। ভোক্তারা বলছেন এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। আমরা এটা কোনো মতে সমর্থন করি না, কারণ ঢালাওভাবে ভ্যাট বাড়া মানে প্রত্যেকটা জিনিসের উপর আমাদের উপরে চাপ। চাউল আনতে গেছে, চাউলের দাম কেজি প্রতি 4-5 টাকা বেড়ে গেছে। সরকার তো কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে না। এই যে করের বোঝাটা পরে করলেও পারত, যখন যে সরকারে যায় তার চিন্তা ভাবনা তার মতো করে তৈরি করে। এক ধাক্কায় 5% থেকে 15% করা হয়েছে রেস্তোরাঁর ভ্যাট। ব্যবসায়ীরা বলছেন এতে করে
বন্ধ হয়ে যাবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। যে অর্থ উপদেষ্টা আছেন উনি ওনার পিছনের বক্তব্যগুলো আপনি দেখেন, আর উনি ক্ষমতায় গিয়ে কি বক্তব্যটা কি কাজ করছেন সেটা দেখেন, টোটালি উল্টো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এই কারণে তাদের আন্দোলন করেছিল কিনা? আমরা চেয়েছিলাম গণমানুষের সরকার হবে, মানুষের অ্যাটলিস্ট মানুষের দুঃখটা বুঝবে। আর আইএমএফ চাপিয়ে দিলে দেখে আপনি আমাদের উপর চাপিয়ে দিবেন, এটা তো হতে পারে না। অর্থনীতি বিশ্লেষকদের মতে আইএমএফ এর চাপে রাজস্ব আহরণের লক্ষ্য অর্জনে সরকারের পরোক্ষ কর বাড়ানোর কৌশল ভালো ফল দেবে না, বরং করের আওতা ও প্রত্যক্ষ কর আহরণ বাড়ানোর সুযোগ কাজে লাগানো উচিত ছিল। সবকিছু তো একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং যাবে বলে আমাদের একটা বিশ্বাস ছিল এবং আছে। সেই দিকটাকে কাজে লাগিয়ে কিন্তু এই করের ব্যক্তি ভিত্তি বিস্তৃতি এটাকে টার্গেট করাটাই ছিল কিন্তু মূল একটা কাজ। সেটা কিন্তু স্বল্প মেয়াদেও করা যেত। তো সেই জায়গাটাতে না যে এখন যে সহজ পদ্ধতিটায় যাওয়া হলো, যেটার মাধ্যমে যারা আছেন করের আওতায় তারাই তাদের উপরই চাপটা বেশি পড়বে। কর বাড়ানোর নামে এমন চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মূল্যস্ফীতিকে আরেক দফা উস্কে দেওয়ার পাশাপাশি সরকারের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করবে বলেও মনে করেন বিশ্লেষকরা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ইতিবাচক হবে না। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমনের ভরা মৌসুমে চালের দাম না কমে উল্টো বেড়েই চলেছে। সরবরাহ সংকট না থাকলেও গত সপ্তাহের তুলনায় রাজধানীর পাইকারি বাজারে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা পর্যন্ত। এতে চাপ বাড়ছে ভোক্তার। ধানের সংকট ও দর বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে বলে জানাচ্ছেন মিল মালিকরা। তবে তাদের বিরুদ্ধে অবৈধ মজুদের অভিযোগ খুচরা বিক্রেতাদের। আমনের ভরা মৌসুমে দাম কমার বদলে উল্টো দফায় দফায় বাড়ছে চালের দাম। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বাজার। উত্তরের জেলা নওগাঁয় সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির প্রতি বস্তা সরু চালে বেড়েছে 300 থেকে 400 টাকা। মোটা চালে গুনতে হচ্ছে বাড়তি 200 টাকা পর্যন্ত। আর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে 3 থেকে 10 টাকা। মিল মালিকরা বলছেন ধানের সংকট আর দাম বাড়ায় চালের দাম বেড়েছে। এতে চলতি আমন মৌসুমে নওগাঁয় সরকারি ধান চাল সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে মিল মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুতের অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। কাটারি আপনার 75 থেকে 80 টাকা, আর সন্না পাঁচ আপনার 58 থেকে 60 টাকা, আর 28টা আপনার বেচতেছি 65 টাকা কেজি। আমরা শুনতে পাচ্ছি মিলেরা বলেছে যে আমরা ধান কিনছি বেশি দামে, ধান বেশি দামে কিনলে চালের পর্দা যেভাবে পড়ছে সেইভাবে বেচতেছি। যে চিকন চালটা এই তো ধানটা তো একবারই হয় বছরে, ধরেন এই 3 মাস পরে আবার পাবো আমরা, তো এই শেষে এসে 3 মাস স্টকও কমে যায়, মানুষের চাহিদাও বাড়ে, সেই কারণে কিন্তু দামটাও একটু বেশি থাকে। কুষ্টিয়ার খাজানগর মোকামে সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে 6 থেকে 60 টাকা। বিশেষ করে সরু চালের দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন মিল মালিকরা দাম বাড়িয়ে দেয়, দাম বেড়েছে পাইকারিতেও। মেলারা বাড়া দিচ্ছে, আমরা যে দামে কিনছি আমরা সীমিত বস্তার পর 25 টাকা কেজি 1 টাকা লাভে মাল বিক্রি করছি। বাজারে ধানের সংকট থাকায় সামনে সরু চালের দাম আরো বাড়বে বলে ধারণা করছেন মিল মালিকরা। চালের দাম যেটা মাঝারি চাল, সে চালের দাম চিকন চালের চাইতে 1 কেজি চালের সঙ্গে প্রায় 16-18 টাকা, 16 থেকে 18 টাকা ডিস্টেন্স। চালের দাম বাড়তি রাজধানীতেও। গেল সপ্তাহের তুলনায় পাইকারিতে দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 82 টাকা কেজি। এছাড়া নাজির শাইল 72 থেকে 92 আর BR 28 চালের দাম 58 থেকে 65 টাকা। পাইজাম চাল 58 থেকে 60 টাকা আর ভারত থেকে আমদানি করা পাইজাম চাল বিক্রি হচ্ছে 55 টাকায়। বিক্রেতারা বলছেন দাম বাড়লেও সরবরাহে সংকট নেই, তবে কমেছে বিক্রি। সবগুলো দামই বাড়তি, তবে কমার সম্ভাবনা মনে হয় হচ্ছে না, আর নতুনের দাম একটু কম। দাম বাড়লে এখন বাড়ার কথা, কিন্তু বেচে কিনা তো না, এই সকাল থেকে বসে রয়েছি। দফায় দফায় চালের দাম বাড়ায় বেকায়দায় সীমিত আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও। চালের দাম এই 2 সপ্তাহের মধ্যে মনে করেন পার কেজিতে 4 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকাও বাড়ছে। এটা তো অস্বাভাবিক একটা। গত মাসে যেটা 1800 থেকে 1850 ছিল, এক মাসের বা 20-25 দিনের ব্যবধানে 2100 টাকা হয়ে যাওয়ার তা আসলে কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতা ও বিক্রেতার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।
সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শীতের সকালে দর্শনার্থী কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীর পদচারণা। অন্যান্য বারের মতো এবারও মেলায় ইলেকট্রনিক্স পণ্যের পসরা সাজিয়েছেন দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান। টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল, এসি সহ নানা পণ্য নিয়ে হাজির হয়েছেন তারা। এসব পণ্যে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। মেলায় এসব পণ্যে থাকছে 15 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া কেনাকাটা করলে লটারিতে ফ্ল্যাট গাড়ি কেনার সুযোগও থাকছে। এবার মেলায় বেচা কেনার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা বিক্রেতাদের। গতকাল থেকে আমরা হিউজ ক্রাউড পাচ্ছি এবং অলমোস্ট অনেক বুকিংও হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশাবাদী সর্বোচ্চ পর্যায়ে আমরা এবার অ্যাচিভ করবো ইনশাআল্লাহ। আসলে আমরা মেলাতে বিক্রি করছি না, এখানে শুধু ডিসপ্লে করছি, যার কারণে ডিসকাউন্টের কোনো অপশন এখানে নাই। কাস্টমার আসছে, আমাদের পণ্যগুলো দেখছে আর প্লাজা থেকে পারচেস করে নেবে। আমরা ইলেকট্রনিক্স সবকিছুই নিয়ে আসছি, ইলেকট্রিক চুলা থেকে শুরু করে টিভি, ফ্রিজ সবকিছুই। কারণ আমরা ক্রেতাদের যে প্রোডাক্টটা দিচ্ছি ক্রেতারাও স্যাটিসফাই এবং আমরা ডিসকাউন্ট পেয়ে আরো বেশি স্যাটিসফাই। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে দর্শনার্থীর ভিড়। মেলা প্রাঙ্গণ থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, আজ দ্বিতীয় শুক্রবার এবারের আসরের বাণিজ্য মেলায় ভিড় কেমন দেখছেন? ক্রেতা দর্শনার্থীরা কি বলছেন জানাবেন। স্বর্ণা, আপনি আমার ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন যে ছুটির দিনে দুপুরের এই সময়টায় কিন্তু বাণিজ্য মেলা জমে উঠেছে। ক্রেতা দর্শনার্থীর কিন্তু ভিড় চোখে পড়ার মতো, এবং যারা আসছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে আসছেন তারা, এবং দেখে শুনে নিজেদের পছন্দের পণ্য কিন্তু তারা সংগ্রহ করছেন। এবারের মেলায় কিন্তু অন্যান্য পরের মতো বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা, এবং শুধু যে দৈনন্দিন জীবনের ব্যবহারিক জিনিস সেটি নয়, এই মেলায় এবার কিন্তু যারা আসছেন তারা আন্তর্জাতিক মানের 5 তারকা হোটেলের শেয়ার কেনারও সুযোগ পাচ্ছেন, এবং শুধু আন্তর্জাতিক মানের হোটেল নয়, এবং একই সাথে আপনার রিসোর্ট এবং হাসপাতালে শেয়ার কেনার সুযোগও তারা দিচ্ছেন বিক্রেতারা। এবং সেই শেয়ার যদি কিনেন কেউ, তাহলে তাদের জন্য মেলায় বিশেষ ছাড়ের ব্যবস্থাও আছে। আমরা একজন এরকম বিক্রেতার সাথে কথা বলবো যারা আন্তর্জাতিক মানের হোটেলের শেয়ার অফার করছেন মেলায়। আপনারা তো এই মেলায় হোটেল এবং রিসোর্ট এবং হসপিটালের শেয়ার বিক্রি করছেন, তো এই মেলায় কেন এসেছেন এবং এখানে ক্রেতা যারা তাদের জন্য কি থাকছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা প্রতি বছরই মেলাতে অংশগ্রহণ করি, ভাইয়া গ্রুপ অংশগ্রহণ করে। তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেহেতু এটা আমাদের একটা বড় ফেয়ার, তো যে কারণে আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছুটির কারণে ইউসুফ আমরা আপনাকে দেখতে পাচ্ছি না, তবে পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে। এদিকে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ঢাকায় চীনা দূতাবাসের আয়োজনে হয়ে গেল হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল টেম্পল ফেয়ার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। মিয়াও হুই নামে পরিচিত চীনাদের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী বর্ষবরণের প্রাক প্রদর্শনীমূলক এই উৎসব প্রথমবার উন্মুক্ত হলো বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সান্তা মারিয়াম ইউনিভার্সিটি ও চায়না শিল্প গোষ্ঠীর সমন্বয়ে বর্ণিল আয়োজন ছিল গুলশান সোসাইটি লেক পার্কে। চীনা সংস্কৃতির পাশাপাশি এ মেলায় স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি। অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে, সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি, আমরা কাজ করছি একসঙ্গে, এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ ফরেন মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন, আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এমবেসির সঙ্গে কাজ করছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আরও বাড়বে। তাবলিগ জামায়াতের সাদপন্থী অভিযুক্তদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন সুর-এ-নিজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা। এই নিয়ে সেখানে কথা বলছেন নেতাকর্মীরা। আমরা যুক্ত হব সেখানে, জেনে নেব তারা কি বলছেন। আপনারা শান্তিপূর্ণভাবে, আমরা সবসময় ওলামায়ে কেরাম শান্তির পক্ষে, যারা অশান্তি করে বিগত ফ্যাসিস্ট সরকার কুমন্দ ওলামায়ে কেরামের উপরে বাসে শাপলা চত্বরে হামলা করেছিল, তাদের দোসরেরা সেই সাতপন্থী সন্ত্রাসীরা গত মাসের 18 তারিখ কুমন্দ টঙ্গীর ওলামা ছাত্র জনতার উপরে
সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি। ছাত্র ভাইয়েরা, ওলামায়ে কেরাম, মিডিয়ার ভাইয়েরা, কয়েকটা কথা আজকে অবশ্যই বলতে হবে। এক অন্যতম কথা হচ্ছে দাওয়াত ও তাবলীগে বিভক্তি কেন? এর উত্তর হচ্ছে দাওয়াত ও তাবলীগে বিভক্তি সৃষ্টি করে গেছে ফেসিবাদ। গণমসজিদ পরিচালনায় কমিটির মধ্যে দ্বন্দ্ব হলে মসজিদ ভাগ করে দেওয়া যায় না। গাজীপুরের মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ আল মামুন সক্রিয় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। একমাত্র ছেলেকে হারিয়ে স্তব্ধ বাবা মা। সেই থেকে মামুনের 2 বোনের মুখেও নেই হাসি। নামমাত্র আর্থিক সহযোগিতা পেলেও খোঁজ খবর না নেয়ায় ক্ষোভ পরিবারের। গাজীপুরের শফিপুর এলাকার প্রবাসী জাহাঙ্গীর ও পারভিন দম্পতির একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মামুন পড়তেন কওমি মাদ্রাসার কিতাব বিভাগে। অন্যদের মতো আব্দুল্লাহ অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। 4 আগস্ট আনসার একাডেমি এলাকার মূল ফটকের সামনে দেখা যায় তাকে। সেখানেই গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আব্দুল্লাহর শরীর। ভাই হারানোর বিভৎস স্মৃতি নিয়ে বেঁচে আছে 2 বোন। সরকারিভাবে অনুদান পেলেও খোঁজ খবর না নেয়ায় ক্ষোভ আছে স্বজনদের। আমার আম্মু ভাত বেড়ে ওর জন্য বসে আছে। তারপর যখন আমি ওর নাম্বারে কল দেই, ওর নাম্বার কল দেওয়ার পর একটা মধ্যবয়স্ক মহিলা রিসিভ করে বলতেছে যে আপনার ভাইয়ের নাম কি? এবার আমি বলছি, পরে বলতেছে যে ওর তো পায়ে গুলি লাগছে, ওকে নিয়ে যান এসে। সরকারিভাবে এখনো কেউ আসেনি এখানে, সমন্বয় করা আসলে কেউই আসে নাই। কখন আসে আর ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করে না যে আপনি এখন আপনার ছেলে ছাড়া আপনি ভাই ছাড়া কেমন আছেন, এখন এই প্রশ্নটা কেউই করেন ওদের ফ্যামিলিতে এসে। আসলে একটা দুঃখজনক বিষয় এটা। এলাকাবাসী স্থানীয় একটি রাস্তার নাম দিয়েছে আব্দুল্লাহ চত্বর। এখানে শহীদের একটা স্মৃতি থাকুক, যেটা দেখলে শহীদ আব্দুল্লাহর কথা স্মরণ হবে। গণ্যমান্য সব ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমরা এই শহীদ আব্দুল্লাহ চত্বর নামে এই চত্বরটার নাম উপস্থাপনা করছি। আন্দোলনে নিহতদের স্মরণ করার পাশাপাশি আহতদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা আমাদের সাধ এবং সাধ্যের সমন্বয় ঘটিয়ে তাদের জন্য চেষ্টা করে যাচ্ছি আর কি, তাদেরকে মনে রাখার বা তাদের পাশে যে শহীদ পরিবারগুলোর পাশে যে আমরা আছি, যারা আহত হয়েছে তাদের পাশে যে আমরা আছি। আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসীর। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণকে জিজ্ঞাসাবাদ করে ঢাকায় ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সকালে বাংলাদেশ বিমানের লন্ডনগামী ফ্লাইটে ওঠার কথা ছিল নিপুণের। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে কাগজপত্র চেক করে তার লন্ডন যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাওয়ার বিষয়ে আপত্তি তোলে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা। এ কারণে তার পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়। বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। তবে ঠিক কী কারণে গোয়েন্দা সংস্থা নিপুণের দেশ ত্যাগে আপত্তি জানিয়েছে তা এখনো স্পষ্ট নয়। রাজধানী সহ সারা দেশে আবারও বেড়েছে শীতের দাপট। আজ 10 জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আর আবহাওয়াবিদরা বলছেন, কাল থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর জানুয়ারি জুড়ে কয়েক ধাপে থাকবে শৈত্যপ্রবাহ। আবারও বেড়েছে তীব্র শীতের অনুভূতি। শুক্রবার দেশের 10 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলাগুলো হলো পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মৌলভীবাজার ও গোপালগঞ্জ। পঞ্চগড়ে গেল কয়েকদিনের উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা। ভোর 6টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। কাজে বের হবে দেখো না, মাথা ভিজে গেছে, ঠান্ডার সাথে প্রচুর বাতাস, হাত পা কোকড়া হয়ে যাচ্ছে। আজকে প্রচন্ড ঠান্ডা এবং প্রচন্ড কুয়াশা পড়তেছে, কুয়াশায় আকাশটা অন্ধকার।
ঘন কুয়াশার ঘেরাটোপে গোটা জনপদ। সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, যথারীতি বিপাকে খেটে খাওয়া মানুষ। সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে তৃতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতন, আমাদের ভাড়া ভর্তি নেই। ঠান্ডায় ভাড়াও হচ্ছে না, ছিটি বেড়ানোও যাচ্ছে না, তাও কাস্টমার থেকে চালাচ্ছে। এটা কম্বল টম্বল তো দিতে হবে, আমাকে গরিব মানুষ সব খাওয়া জ্বালায় মরছি, শীতের জ্বালায় মরে যাচ্ছি। তীব্র শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। দফায় দফায় শৈত্যপ্রবাহ বইতে থাকায় বাড়ছে শীতজনিত রোগবালাই, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায়ও জেঁকে বসেছে শীত। ঠান্ডা আর কুয়াশায় দুর্ভোগে শ্রমজীবী মানুষ। জেলার 7 উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় 14,500 কম্বল বিতরণ করেছে প্রশাসন। কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াস। 2-3 দিন পর সেখানে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া পার্বত্য জনপদ খাগড়াছড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত উপেক্ষা করে পাহাড়ে ভিড় করছেন পর্যটকরা। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আবারও স্থগিত হয়েছে। সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতা ও জায়গার অভাবে ভোট বাতিল করা হয়, যা অনেক প্রার্থী কিংবা ভোটাররাও জানেন না। তাই সকাল থেকে কেউ না কেউ এসে ফিরে যাচ্ছেন বিএফটিসি থেকে। জানা গেছে, দু প্যানেলেই আওয়ামী লীগের দোসর নির্বাচনে অংশ নেওয়ার কারণেই বারবার স্থগিত হচ্ছে এই নির্বাচন, যদিও প্রকাশ্যে এ কথা কেউ স্বীকার করছেন না। তবে বিষয়টি নিয়ে চলচ্চিত্র পাড়ায় বেশ চর্চা হচ্ছে। আর ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।